এদিকে আবার ফাইনালি দেশে ফেরার তারিখ ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। অবশেষে বিমানের টিকিট কেটে ট্রাভেল পাস নিয়েছেন তিনি। দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা। এর মধ্যে ফাঁসির রায় স্থগিত করতে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। এবার আর লুকোচুরি নয়, আন্তর্জাতিক বিমানবন্দরেই ল্যান্ড করবেন হাসিনা। এই বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের কার্যক্রমও চালু হবে শিগগিরই। কোন ভরসায় শেখ হাসিনা এমন কথা বলছেন? ভারতের গণমাধ্যম এনডিটিভি বলছে বিএনপির সঙ্গে তলে তলে সমঝোতা হচ্ছে আওয়ামী লীগের। আসলে কি তাই? শেখ হাসিনা দেশে ফিরছেন কি ফিরছেন না, এই প্রশ্ন নিয়ে যখন চতুর্দিকে আলোচনা হচ্ছে, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও এটা আলোচনা যখন হচ্ছে, তখন কোটি টাকার একটা প্রশ্ন সামনে এনেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাংবাদিক সাবির মুস্তফা। তিনি যে প্রশ্নটা সামনে এনেছেন, সেই প্রশ্নের নাম শেখ হাসিনা ফিরলে সেটা কি হজম করতে পারবে বর্তমান? এই বছরের মধ্যেই দেশে ফিরে আসার বিষয়ে যে ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে, সেটি নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে। মার্কিন ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম সিবিএস নিউজ থেকে শুরু করে গালফ নিউজ, রয়টার্সের মতন আন্তর্জাতিক বার্তা সংস্থা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তার এই ঘোষণার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সে বিষয়ে পরে আসছি। প্রথমে একটু বলে নিই যে শুধু আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক অঙ্গনের নজরই এখন কেবল শেখ হাসিনার এই ঘোষণার প্রতি, তাই কেবল নয়, সম্ভবত আমাদের বর্তমান যে সরকার বিএনপি সরকারও সম্ভবত একটু নড়ে চড়ে বসতে শুরু করেছে। দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দেখছিলেন মূল ভিডিওর অংশবিশেষ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই বছরের মধ্যেই দেশে ফিরে আসার বিষয়ে যে ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে, সেটি নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে। মার্কিন ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম সিবিএস নিউজ থেকে শুরু করে গালফ নিউজ, রয়টার্সের মতন আন্তর্জাতিক বার্তা সংস্থা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তার এই ঘোষণার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সে বিষয়ে পরে আসছি। প্রথমে একটু বলে নিই যে শুধু আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক অঙ্গনের নজরই এখন কেবল শেখ হাসিনার এই ঘোষণার প্রতি, তাই কেবল নয়, সম্ভবত আমাদের বর্তমান যে সরকার বিএনপি সরকারও সম্ভবত একটু নড়ে চড়ে বসতে শুরু করেছে। কেন শেখ হাসিনা এমন ঘোষণাটি দিলেন? কি হতে যাচ্ছে? শেখ হাসিনার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সরাসরি সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি সেই সময় পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের প্রতিক্রিয়া বা মন্তব্য না জানালেও সরকার পক্ষের কেউ কেউ বা রাষ্ট্রপক্ষের কেউ কেউ এর মধ্যে যে মন্তব্য করেছেন সেটি আমরা কীভাবে বিশ্লেষণ করব। যেমন ধরুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি তো রাষ্ট্রপক্ষের আইনজীবী, তাই না, প্রধান কৌশলী। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলছেন যে ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়। তার যদি সত্যিই সাহস থাকে তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক। প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা কি বলেছেন যে তিনি দেশে ফিরে এসে বিচার ব্যবস্থার বা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন না? তিনি দেশে ফিরে এলে তার কেউ কিছু করতে পারবেন না, এমন কোনো মন্তব্য তিনি করেননি। ধরে নিলাম শেখ হাসিনা রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে, তিনি আসলে দেশে ফিরে আসতে চান না, তিনি ফাঁকা বুলি ছাড়ছেন। কিন্তু সেটা তো সরকারকে প্রমাণ করতে হবে। শেখ হাসিনা আরও অনেক আগে থেকেই তো ইঙ্গিত দিয়ে আসছেন বা বলছেন, বা ধরে নিলাম রাজনৈতিক স্ট্যান্ডবাজির মাধ্যমে বক্তব্য দিচ্ছেন যে তিনি যে কোনো সময় দেশে ফিরে আসবেন, খুব শিগগিরই দেশে ফিরে আসবেন। এই প্রথমবারের মতন তিনি একেবারে টাইম ফ্রেম বেঁধে দিলেন যে তিনি দেশে ফিরে আসতে চান, তাতে যাই হোক না কেন। তো সরকারের কি উচিত? তার এই বক্তব্যকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে প্রমাণ করতে গেলে সরকারের বলা উচিত, আমরা তো চাই যে শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে আনা হোক, তিনি যদি গণহত্যা করে থাকেন তার অবশ্যই বিচার হওয়া উচিত, আমরা অবশ্যই চাই। এবং সরকারকেও সেটি প্রমাণ করতে হবে, সরকার আন্তরিক তার বিচার করার ক্ষেত্রে। তাহলে সরকার কী করতে হবে? তাকে ট্রাভেল পাসের ব্যবস্থা করে দিতে হবে। বলতে হবে যে আপনি তো চেয়েছেন, যেহেতু দেশে ফিরে আসতে চান, তার জন্য সব ধরনের ব্যবস্থা এই মাধ্যমে সরকার করে দিচ্ছে। আমরা তো এখনো পর্যন্ত সে ধরনের কোনো বক্তব্য পেলাম না। আমরা সেই ধরনের প্রক্রিয়া শুরু না করে, সেই ধরনের কাজ আন্তরিকতার সঙ্গে করার আশ্বাস না দিয়ে শুধু বলবো যে তিনি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন, এটি কেমন কথা? আবার যেহেতু
ইউনূস সরকার হোক বা বর্তমান বিএনপি সরকার হোক, সবসময় দাবি করে আসা হয়েছে যে ভারতের কাছেই বারবার অনুরোধ জানানো হয়েছে যে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে দেওয়া হোক। ভারত চুপ রয়েছে, ভারত কোনো অ্যান্সার করে না। তার কারণ প্রকারান্তরে ভারতের উপরে দোষটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন শেখ হাসিনা যেহেতু স্বেচ্ছায় ফিরে আসার ঘোষণা দিয়েছেন একেবারে টাইম ফ্রেম বেড়ে দিয়ে, সরকারের তো আর সেই সুযোগ থাকবে না ভারতের উপর দোষারোপ করার। আরও একটি যে ঘটনা ঘটলো এর মধ্য দিয়ে অনেক কিছু প্রকাশ পায়, সেটি আর খুব ভালো করে ব্যাখ্যা করতে চাই না। এমন একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আগে সরকারপন্থী কোনো কোনো মূলধারার গণমাধ্যমে এমন একটি ফটোকার্ড করা হয়েছে যেখানে বলা হচ্ছে তার এই বক্তব্য ফাঁকা বলি। কার রেফারেন্স দেওয়া হয়েছে? মাইকেল কুগেলম্যান, যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ। তার নাম আপনারা অনেকেই জানেন। বিভিন্ন সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি মন্তব্য করে আসছেন, গবেষণা করে আসছেন, নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করে আসছেন তার লেখা। সেই মাইকেল কুগেলম্যানের বক্তব্য হিসেবে যেটি ছড়ানো হয়েছে সেটি হচ্ছে এরকম যে শেখ হাসিনা এবছর দেশে ফিরবেন, এটা কেবলই তার ফাঁকা বলি। তিনি ফিরলে তাকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে। ভারত চাইবে তিনি যেন তৃতীয় কোনো দেশে চলে যান, তবে কোনো দেশ শেখ হাসিনাকে নিতে ইচ্ছুক হলে অনেক আগেই নিত। মাইকেল কুগেলম্যান এ ধরনের বক্তব্য দিতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। প্রশ্ন হচ্ছে যে সত্যি সত্যিই তিনি এই বক্তব্যটি দিয়েছেন কিনা। আমি সার্চ করেছি, কয়েক ঘন্টা ধরে আমি ক্রস চেক করার চেষ্টা করেছি, ফ্যাক্ট চেক করার চেষ্টা করেছি। আমি তার এই বক্তব্য, এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত কোথাও খুঁজে পাইনি, এর কোনো সত্যতা খুঁজে পাইনি। তাহলে কেন সরকারপন্থী কোনো গণমাধ্যমে এই ধরনের একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হলো? আমি আবারও বলছি, কেউ যদি মাইকেল কুগেলম্যানের এই বক্তব্য পেয়ে থাকেন দয়া করে আমাকে পাঠাবেন, ইনবক্স করবেন, তাতে আমার উপকার হবে, আমার ভুলটি আমি শুধরে নেব। তবে আবারও বলি, আমার এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত মাইকেল কুগেলম্যানের এই ধরনের বক্তব্য প্রকৃত অর্থে কোথাও খুঁজে পাইনি। তাহলে কি আমরা ধরে নেব বিশেষ বিশেষ কোনো গোষ্ঠী আসলে নড়াচড়া শুরু করে দিয়েছে? আর মাইকেল কুগেলম্যান যদি বলেও থাকেন তাতেও তো আমাদের খুশি হওয়ার কথা। হ্যাঁ, আমরা তো এমনটাই চাই, শুধু জেলে থাকতে হবে কেন? শেখ হাসিনা গণহত্যা করে থাকলে তাকে তো ফাঁসি কাস্টে ঝুলতে হবে। এবার আসি আন্তর্জাতিক গণমাধ্যমে এনডিটিভির ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে শেখ হাসিনাকে ঘিরে কী ধরনের নিউজ হয়েছে। রয়টার্স, আন্তর্জাতিক বার্তা সংস্থা, তারা তাদের স্টোরিতে বলছে নিজের ফিরে আসার বিষয়ে সময় উল্লেখ করার ঘটনাটি শেখ হাসিনার জন্য এটিই প্রথম। অর্থাৎ এই যে একেবারে টাইম ফ্রেম বেঁধে তিনি বলে দিলেন যে কোন সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন তিনি, এটা নিঃসন্দেহে সারা বিশ্বেই একটা আলোড়ন সৃষ্টি করেছে, সবার কাছেই একটা বিস্ময়কর ব্যাপার। কিন্তু অন্য কোনো মাধ্যমে কিন্তু বলা হচ্ছে না, যেটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি। গালফ নিউজ, সংযুক্ত আরব আমিরাত বা আবুধাবির খুবই প্রভাবশালী একটি গণমাধ্যম, সেই গালফ নিউজের শিরোনাম হচ্ছে আই উইল রিটার্ন দিস ইয়ার, শেখ হাসিনা ভোজ কাম ব্যাক সেইজ বাংলাদেশ ডেমোক্রেসি আন্ডার থ্রেট। দেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার, বললেন বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে। জাপানের প্রভাবশালী গণমাধ্যম নিক্কেই এশিয়া, তারাও যথেষ্ট গুরুত্ব দিয়ে শেখ হাসিনা ফিরে আসার ঘোষণার বিষয়টি কভার করেছে এনডিটিভি রেফারেন্স দিয়েই। তারা বলছে শিরোনামে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার এবছর দেশে ফেরার ঘোষণা। ইংরেজিতে সাবটাইটেল যেটি করেছে তার বাংলা অর্থ করলে যে দাঁড়ায় তা হচ্ছে, গত বছর তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এতে বলা হচ্ছে যে 78 বছর বয়সী হাসিনা, যিনি 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে তার সরকারের পতনের পর ভারতে পালিয়ে গিয়েছিলেন, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি কোনো ঝুঁকিকেই পরোয়া করেন না এবং দেশে ফেরার পথে প্রতিটি বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবেন। পাকিস্তানের বিখ্যাত একটি গণমাধ্যম, আমাদের কাছেও সুপরিচিত, দ্য ডন, তারা শিরোনাম করেছে বাংলাদেশের ফিউজিটিভ এক্সপিএম শেখ হাসিনা সেইজ উইল রিটার্ন টু ঢাকা দিস ইয়ার। আমি এক্সাম্পল হিসেবে কয়েকটি গণমাধ্যম, আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের হেডলাইনগুলো বা অংশবিশেষ শুধু আপনাদের সামনে শোনালাম। তাহলে আসলে কি হতে যাচ্ছে? প্রথমে যেটি বলছিলাম যে শুধু আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল নয়, আমাদের সরকারের মধ্যেও সম্ভবত নড়ে চড়ে উঠছে কেউ কেউ। আমরাও চাই সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হোক, শেখ হাসিনাকে আনতে চাই, শেখ হাসিনা আসুক, বিচারের মুখোমুখি হোক, আমরা তার বিচার করতে চাই। কিন্তু আসলে কি সরকার সত্যি সত্যি সেই প্রক্রিয়াটি অবলম্বন করবে?
ভালো থাকুন সবাই। আল্লাহ। শেখ হাসিনা দেশে ফিরছেন কি ফিরছেন না এই প্রশ্ন নিয়ে যখন চতুর্দিকে আলোচনা হচ্ছে, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও এটা আলোচনা যখন হচ্ছে, তখন কোটি টাকার একটা প্রশ্ন সামনে এনেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাংবাদিক সাবির মুস্তফা। তিনি যে প্রশ্নটা সামনে এনেছেন সেই প্রশ্নের নাম, শেখ হাসিনা ফিরলে সেটা কি হজম করতে পারবে বর্তমান সরকার? এই প্রশ্নের সমাধানটা আদতে কি? শেখ হাসিনা ফেরার যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণাটা সরকারের জন্য কি সত্যিই তাহলে বিপজ্জনক কিংবা বিব্রতকর? কেন তিনি বলছেন যে শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার কি তাকে হজম করতে পারবে? এবং সেটা বলে তিনি অনেকগুলো প্রাসঙ্গিক উদাহরণও টেনেছেন। শেখ হাসিনা ফিরলে আদতে কোন অবস্থা তৈরি হবে? তাকে জেলে রাখা হবে কিনা, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে কিনা, নানা প্রশ্ন উঠেছে এবং সাবির মোস্তফা তার মতামত দিয়েছেন। চলুন একটু তার মতামতের ভিত্তিতে প্রকৃত বাস্তবতাটা বোঝার চেষ্টা করি। শেখ হাসিনা ফিরলে কোন পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলাদেশে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার সেটা হজম করতে পারবে কিনা, এরকম একটা প্রশ্ন তুলেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সিনিয়র সাংবাদিক সাবির মুস্তাফা। তিনি এই প্রশ্ন তুলে আমার মনে হয় যে ব্যাপারটাকে অনেক বড় প্রশ্নবোধক করলেন। তিনি যখন প্রশ্নটা তুলছেন আজকে, তখন আজকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বলেছেন শেখ হাসিনার ফেরার ঘোষণা এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। অর্থাৎ এটা নিয়ে তিনি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন, এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তার মানে সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সরকার সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং যে আদালতে শেখ হাসিনার বিচার হচ্ছে সেই আদালতের চিফ প্রসিকিউটর যখন এই মন্তব্য করেন, সেই মন্তব্যের সঙ্গে সরকারের একটা ভাষ্যের মিল থাকাটাই স্বাভাবিক। সাবির মুস্তফা কেন বলছেন যে শেখ হাসিনা ফিরলে তাকে হজম করতে পারবে কিনা বর্তমান সরকার? এই প্রশ্ন নানাভাবে ব্যাখ্যা করেছেন তিনি। তার অনেকগুলো প্রশ্ন। এক, শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার কি করবে? তাকে কি অনেক দিন জেলে রাখবে? এটা একটা প্রশ্ন। তিনি বলছেন যে আমার মনে হয় না তাকে অনেক দিন জেলে রাখা সম্ভব হবে। আরেকটা কথা বলছেন যে তাকে কি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে? তিনি বলছেন আমি বিশ্বাস করি না যে শেখ হাসিনা দেশে ফিরবেন আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া সম্ভব হবে। অর্থাৎ তিনি স্পষ্ট করে বলতে চাইছেন যে শেখ হাসিনা ফিরলেও তার ফাঁসির দণ্ড কার্যকর করা সম্ভব হবে না। কেন হবে না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তো রায় হয়েছে, সেই রায়ের বিপক্ষে খুব বেশি হলে আদালত সফট কর্নার দেখিয়ে মেয়াদ পার হওয়ার পরেও আপিলের সুযোগ দিতে পারেন, এবং তারপরে আপিলে গিয়ে এই আদালতের রায় যে টিকে যাবে এটা মোটামুটি তো ধারণা করা যায়, যদিও তো সেটা বলা যায় না আগাম, কিন্তু ধারণা করা যায়। তারপরে কেন সেটা বাস্তবায়ন করা যাবে না? সেই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে যাবে, সেটাকে কন্ট্রোল করা সরকারের জন্য কঠিন হয়ে যাবে। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে শেখ হাসিনা নিজের থেকে যখন দেশে ফিরবেন এবং ফেরার সেই সাহসটা দেখাবেন, তখন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিবন্ধকতা তৈরি হবে, আন্তর্জাতিক মহল ফুঁসে উঠবে। এই ঘটনা কোনোভাবেই চাইবে না আন্তর্জাতিক মহল, সেটাও এই সরকারের জন্য একটা বড় বাধা হবে। যদি এই আন্তর্জাতিক চাপ সহ নানা বাধার কথা চিন্তা করে সেটা কার্যকর করা না যায়, কিংবা সেটা কার্যকর করতে এক ধরনের গড়িমসি করে সরকার, তাহলে আবার ফুঁসে উঠবে বিরোধী দল। এটা ব্যক্তিগতভাবে আমার মতামত। বিরোধী দল ফুঁসে উঠবে, জামাত এবং এনসিপি সহ তাদের জোট, তারা মাঠে নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করবে, এবং সেই প্রেক্ষাপটেই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। তার মানে শেখ হাসিনার ফেরাটা সরকারের জন্য উভয় সংকট হতে পারে। সাবির মুস্তফা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে বাংলাদেশে দীনেশ ত্রিবেদী এসেছেন ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে। দীনেশ ত্রিবেদী নিশ্চিত করেই রাজনৈতিক ব্যাপারে মাথা ঘামাবেন, এবং রাজনৈতিক ব্যাপারে মাথা ঘামানো এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হ্যান্ডেল করার জন্যই দীনেশ ত্রিবেদীকে এদেশে পাঠানো হয়েছে, এটা তিনি স্পষ্ট করেছেন। তার মানে দীনেশ ত্রিবেদীও এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবেন, এই কথা এটা তার ভাষ্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে ভারতে যিনি আমেরিকার রাষ্ট্রদূত, এই মুহূর্তে কিছুদিন আগেও মনে হচ্ছিল ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমেরিকা হয়তো মাথা নাও ঘামাতে পারে, কিন্তু ভারতে এখন যিনি আমেরিকার রাষ্ট্রদূত, তাকে পাঠানোর মূল সুরটা খুব সহজেই বোঝা যায় যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমেরিকারও মাথা ঘামানোর অনেক কিছু রয়েছে, এবং সেই অনেক কিছুটা নিশ্চিত করেই ভারত দ্বারা প্রভাবিত হবে। ভারত দ্বারা যদি প্রভাবিত হয়, তাহলে সেটা বাংলাদেশের সরকারের জন্য আরও বেশি কষ্টকর হয়ে যেতে পারে। সাবির মুস্তফা তার মতো করে ব্যাখ্যা করেছেন, এবং তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনা সম্প্রতি সর্বশেষ যে সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে, সেই সাক্ষাৎকারে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের প্রক্রিয়াতে তারা রয়েছেন, অর্থাৎ আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ব্যাপারে তারা খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে আন্তর্জাতিক পর্যায়ে যদি যোগাযোগটা তিনি সত্যি স্থাপন করতে পারেন, তবেই তিনি হয়তো দেশে ফেরার সাহস করবেন, এবং সেই
ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের চাপে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া কিংবা বেশি দিন জেলে রাখা দুটোই অনেক বেশি কঠিন কাজ হয়ে যাবে। দর্শক, আপনার কাছে কি তাই মনে হয়? আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে ফেরার পরে কি হবে সেটা সাবির মুস্তফার ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যাটা অযৌক্তিক ব্যাখ্যা হিসেবে আপনি কিন্তু দূরে ঠেলে দিতে পারবেন না। এই ব্যাখ্যার অনেকটাই কিন্তু বাস্তবে দেখা যায় যে এরকম ব্যাখ্যাই কিন্তু মানে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ সেটা হচ্ছে যে এই সব কারণে মানে উভয় সংকটে যেন সরকারকে পড়তে না হয়, শেখ হাসিনাকে ফেরালে তাকে ঝুলিয়ে দেয়া কিংবা না দেয়া দুইটার ক্ষেত্রেই বিপদ রয়েছে। ঝুলিয়ে না দিলে বিরোধী দল মাঠে নামবে, ঝুলিয়ে দিলে আওয়ামী লীগ অনেক বেশি উশৃঙ্খল অবস্থায় চলে যাবে এবং দেশে দুই ক্ষেত্রেই দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। নিশ্চয়ই সরকার 5 বছর যে সময়, সেই সময়টা খুবই স্বাচ্ছন্দ্যে পার করতে চাইবে এবং স্বাচ্ছন্দ্যে পার করতে চাইবে বলেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা শেখ হাসিনার ফিরতে চাওয়ার ব্যাপারে ট্রাভেল পাস দিয়ে তাকে সহযোগিতা করা কোনো পথেই হাঁটতে চাইবে না সরকার। ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেটাই। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। আমি সিম্পলি আমার কাছে যেটা মনে হয় যে এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি, এবং আপনার ওনাকে যদি ফিরে আসতে হয়, আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক, কিন্তু তিনি তো আসছেন না। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো সেই অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না, বরঞ্চ তার অভিযোগটা তিনি যে ভাষায় আমরা মাঝে মাঝে ভিডিও বার্তা দেখি, সেখান থেকে তিনি তো সব অপরাধ স্বীকারই করেন। তিনি মাঝে মাঝে এমন হুমকি দেন যে আসলে যা করছেন তার চেয়ে বেশি এসে আবার করবেন। তো একজন মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ, তো আমার কাছে মনে হচ্ছে না যে এই ভাষায় কথা বলতে পারেন কিনা। আর তাকে অনুসরণ করে যারা এই জাতীয় প্রপাগান্ডা করেন যে তিনি কালকে চলে আসবেন, অমুক জায়গা থেকে অমুক এনে দিয়ে যাবেন, এইগুলো তো একেবারেই ছেলেমি কথাবার্তা। এগুলো তো আমলে নিয়ে এইগুলোর উপরে কথা বলাটা আসলে আমার মনে হয় যে আমার মনে হয় ঠিক হয় না। উনি তো আমাদের এখানে কোনো মামলায় প্রসিকিউশন বা ডিফেন্স করেন না, তো তিনি যে মামলায় অংশগ্রহণ করেন না সেই মামলার বিষয়ে তিনি কি করে মন্তব্য করেন, কি বিচার বিশ্লেষণ করে তিনি মন্তব্য করেন, আমি তো বলতে পারবো না। তিনি যদি আসতেন, তিনি যদি আমাদের পরিসংখ্যান নিতেন, তিনি যদি এসে আমাদের বিচার কাজ পর্যবেক্ষণ করতেন, সেখান থেকে যদি তিনি স্পেসিফিক বলতে পারতেন যে আমাদের এখানকার বিচার কার্য স্লো হয়ে গেছে, এ তো একটা আপেক্ষিক বক্তব্য। এই বক্তব্য তো মাঠে ময়দানে, রাজনৈতিক প্ল্যাটফর্মে বিভিন্ন উদ্দেশ্যে বিভ্রান্ত করার জন্য হতে পারে, কাউকে মেলাইন করার জন্য হতে পারে, নানান উদ্দেশ্যে এইসব কথাবার্তা বলা যেতে পারে। কিন্তু আমি আমার জায়গা থেকে পরিষ্কার করেই বলতে চাই যে আমাদের 2টি ট্রাইব্যুনাল, 24টা মামলা চলমান। আমি ইতিমধ্যেই বললাম যে আরও 10টা মামলার রিপোর্ট শেষ, মানে সাবমিট করা হয়ে গেছে, আমরা ফর্মাল চার্জ দিব। আমাদের 80টা মামলা তদন্তাধীন, যেগুলো প্রায় শেষ পর্যায়ে। আমাদের 400 মামলা আমরা পর্যায়ক্রমে ইনভেস্টিগেশন আমরা নিয়ে আসছি। তো আমাদের 2টি ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে, 5টা মামলার ইতিমধ্যে জাজমেন্ট হয়েছে। আপনি বলেন এই ট্রাইব্যুনাল 2010 সালে গঠন হওয়ার পরে অন্তত 4 বছর পরে গিয়ে প্রথম মামলাটার জাজমেন্ট হয়েছিল, আর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পরে মাত্র 5 মাসের মধ্যেই প্রায় 3টে মামলার জাজমেন্ট হয়েছে। এখন অন্যরা কি করে এটা স্লো দেখেন বা স্লথ গতি দেখেন, এটা তো তারা ভালো বলতে পারবেন। কি দৃষ্টিকোণ থেকে তারা এটা বলেন বা কেন বলেন, কি উদ্দেশ্যে বলেন, এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি এর বাইরে কিছু বলতে পারবো না। তবে আমি পরিষ্কার করে বলতে চাই যে জাস্টিস ডিলেড জাস্টিস হারিড, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড জাস্টিস বারিড, এই স্লোগানটা বা এই থিওরিটা যেন আমাদের মনে রাখি। কারণ আপনি তড়িঘড়ি করে যেমন বিচার করতে পারবেন না, তাতে করে যেমন বিচার মানে ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হয়, আবার বিলম্বেও কিন্তু মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সো দুইটার মাঝামাঝি থেকে স্বাভাবিক প্রক্রিয়া যে বিচার, সেটি আমাদের ট্রাইব্যুনাল আমরা করে যাচ্ছি। আপনি একটি মামলার ইনভেস্টিগেশনে দেখেন, এখানে প্রত্যেকটি আসামিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিচার বিশ্লেষণ করি। একটা ইনভেস্টিগেশনে কয়েকটা জায়গায় আমরা ফিল্টারিং হয়, কয়েকটা লেয়ার আমরা পার করে এসে ফাইনালি একটা ফর্মাল চার্জ দাখিল হয়। আপনি দেখেন একটা ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশনের সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা ইনভেস্টিগেশনগুলো করেন। ইনভেস্টিগেশন স্টেজে আইন অনুযায়ী আমাদের কমপক্ষে 2 জন করে প্রসিকিউটর এগুলো সুপারভাইজ করেন, অ্যাসিস্ট করেন তাদেরকে তদন্তে, যাতে কোনো ভুল তদন্ত না হয়। তারপরে সেটা আমার কাছে আসে, চিফ প্রসিকিউটর কার্যালয়ে আসে। চিফ প্রসিকিউটর এবং চিফ কোঅর্ডিনেটর তারা আবার সেই সমস্ত রিপোর্টটাকে পর্যালোচনা করেন, করার পরে যদি ফাইনালি দেখেন যে না ঠিক আছে, ইনভেস্টিগেশন ঠিক আছে, এখন তাকে বিচারে সোপর্দ করা যায়,
অনলি ইন দ্যাট কেস আমরা ফর্মাল চার্জ দাখিল করি। তাহলে কতগুলো লেয়ার, কতগুলো ফিল্টারিং হওয়ার পরে এখানে আসছে। এই কাজগুলি আমরা অত্যন্ত সতর্কতার সাথে করি এই কারণে যে এখানে যারা বিচারের সম্মুখীন হয় তারা বিভিন্ন পর্যায়ে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের অপরাধ এবং তাদেরকে দুইভাবেই আমরা সমভাবে মূল্যায়ন করি, করে তাদেরকে বিচারের সম্মুখীন করি। যারা একান্তভাবে অপরাধ প্রমাণিত হয় প্রাইমারিলি, শুধু তাদেরকে আনা হয়। আমরা সারাক্ষণ বিবেচনা করি যে কোনো নিরীহ মানুষ অথবা কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়। অতএব এগুলো যখন বিচার বিশ্লেষণ করে একটা মানুষকে বিচারের সম্মুখীন করবেন, সোপর্দ করবেন, তখন আপনাকে জি অথবা এইচ, হ্যাঁ জিএইচে দেখবেন ওখানে বলছে যে আপনার কোনো অপরাধ আপনি দমন করার জন্য বা কোনো অপরাধ আপনি যাতে না হয় সেটার জন্য আপনার কার্যকর পদক্ষেপ নেওয়ার আপনার এখতিয়ার আছে বা ক্ষমতাও আছে বা আপনি সেই অবস্থানে আছেন, কিন্তু আপনি নিলেন না। আমি দেখছি যে আমি বুঝতে পারছি যে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে বা হবে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটবে। আমি একজন রাজনৈতিক নেতা অথবা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আমি যদি দেখি যে এরকম একটা ক্যাজুয়ালিটি হয়ে যাবে, অতএব এই জায়গাটা আমি বন্ধ করতে পারি, কিন্তু আমি বন্ধ না করে বরং আরো উস্কাই দিচ্ছি। আমি আরও এমন সিদ্ধান্ত দিচ্ছি যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে ওই অনেকগুলো হতাহতের ঘটনা ঘটে যাবে। এই যে রাজনৈতিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কারণে আমার ক্যাজুয়ালিটি আমি বন্ধ করতে পারতাম, তা না করে আমি আর উস্কাই দিলাম, সেটা কিন্তু অপরাধ। এবং তার অপরাধটা আরও গুরুতর এই কারণে যে তিনি দুইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ফোন করেছেন। শেখ হাসিনা কিন্তু তাকে ফোন করেনি, তিনি শেখ হাসিনাকে ফোন করছেন। ফোন করে তিনি শেখ হাসিনাকে উপদেশ দিচ্ছেন কিভাবে আন্দোলন দমন করতে হবে এবং ছাত্র জনতা একরকম বিএনপি জামাতকে আলাদাভাবে শায়েস্তা করতে হবে, ট্রাম্প কার্ড খেলতে হবে, তাকে জঙ্গি আখ্যায়িত করতে হবে, দেশ এবং বিদেশে তাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করতে হবে। নানান ফর্মুলা তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন। প্রধানমন্ত্রীও আবার এই ফর্মুলায় উনি সায় দিচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় কুষ্টিয়াতে হতাহতের ঘটনা ঘটছে, সারা দেশে হতাহতের ঘটনা ঘটতেছে। তারা সেটা উপভোগ করছে, যেখানে এই শীর্ষ নেতৃস্থানীয় পর্যায় থেকে তারা বলতে পারতেন যে না, আমাদের যদি এই জাতীয় কার্যক্রম হয় তাহলে এরকম হতাহতের ঘটনা ঘটবে বা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সম্পদ ক্ষতিগ্রস্ত হবে বা ইত্যাদি। তা না করে কিন্তু তারা এটাকে আরো কঠোর হস্তে দমন করার জন্য নানান প্রক্রিয়া তারা করলেন, যেগুলো অপরাধমূলক কর্মকাণ্ড। তাহলে তার দায় কি তারা নিতে হবে না? তো সেই দায় যদি নিতে হয়, আমরা তো তার দায়টা যা ছিল, জনাব হাসানুল হক ইনুর যে দায় ছিল এবং তার কর্মকাণ্ড দিয়ে যে অপরাধটা হয়েছে সেই অনুযায়ী আমরা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি। আইনেও বলেছে যে তার যে ভূমিকা ছিল, তার যে কার্যক্রম ছিল, সেটা অপরাধ। সেই অপরাধটি আমরা প্রমাণ করেছি বলে আমরা বিশ্বাস করি এবং আমরা সেই অনুযায়ী প্রত্যাশা করি যে তার এই অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এতগুলো জানমালের যে ক্ষতি হয়েছে দেশে, এটার জন্য তো উপযুক্ত শাস্তি তাকে পেতে হবে এবং আমরা সেই অনুযায়ী প্রত্যাশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। আসলে জুলাই পরিবার যেমন রায় কার্যকর দেখতে চান, এটা সারা জাতি দেখতে চায়, আমিও দেখতে চাই। আমিও প্রত্যাশা করি, দেখতে চাই যে এই রায়টা দ্রুত কার্যকর হোক। কিন্তু সব কিছুরই তো একটা আইনি প্রক্রিয়া আছে। আমাদের অনেকগুলো আপিল, যারা যারা উপস্থিত ছিলেন তাদের আপিলগুলো তো পেন্ডিং আছে, তারা সেই আপিলগুলো শুনানি করবেন। আমাদের দু একটা আপিল আছে, সেটা শুনানির ব্যাপার আছে। সবচেয়ে কার্যকরের জন্য আসামির উপস্থিতি প্রয়োজন। তো আমাদের অধিকাংশ আসামি কিন্তু পলাতক আসামির বিরুদ্ধে তো আপনার রায় কার্যকর করার সুযোগ নাই। হ্যাঁ, কোনটা আছে যে যেগুলো জরিমানা আছে, জরিমানাগুলো আদায়ের প্রক্রিয়া করা যেতে পারে। তাদের সম্পদ যেগুলো বাজেয়াপ্তের আদেশ আছে, সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করা যেতে পারে, সেই প্রক্রিয়াগুলো করা যায়। আর যেগুলো আসামি আছে তাদের রায়টা মানে আপিলটার শুনানি সাপেক্ষে, নিষ্পত্তি সাপেক্ষে তাদের ওই রায় অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা যায়। আর যেগুলো আসামি পলাতক আছে সেগুলো এখনই সহসা পারা যাবে না, যখনই যেগুলো গ্রেফতার হবে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।